দীর্ঘদিন পর আজ যেহেতু ষষ্ঠ দফার নির্বাচনের ভোট গ্রহণ পর্ব চলছে, তাই একাধিক বিষয় কিন্তু আমরা আলোচনা করছি। একেবারে মেদিনীপুর থেকে শুরু করে ঘাটাল সমস্ত জায়গার খবর কিন্তু আমরা সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরছি। যারা প্রার্থী রয়েছেন, বিধায়ক রয়েছেন, এমপি রয়েছেন, তাদের কি বক্তব্য, ভোটারদের কি বক্তব্য, কোন কোন জায়গায় অস্থির পরিস্থিতি এই মুহূর্তে বিরাজমান, কোন জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব চলছে, সমস্ত তথ্য কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আমাদের সাথে আরো একজন রাজনৈতিক বিশ্লেষক জওহরলাল সরকার যুক্ত হয়ে গেছে। আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। আমরা এই মুহূর্তে নজর রাখবো মেদিনীপুরের দিকে। মেদিনীপুরে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একের পর এক বিস্ফোরক দাবি রাখছেন। তিনি বলছেন কোথাও বিজেপির এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে কর্মী সমর্থকদের বাড়িতে ঢুকে ভাঙচুর করা হচ্ছে। একের পর এক কিন্তু তিনি অভিযোগ তুলে ধরছেন সাংবাদিকদের ক্যামেরার সামনে। মেদিনীপুরের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র তিনি এই মুহূর্তে ঘুরছেন, ভোটারদের সাথে কথা বলছেন, বিজেপির যারা একেবারে নিচুতলার কর্মীরা রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং সমস্ত অভিযোগ তিনি শুনলেন এবং নির্বাচন কমিশনের কাছে তিনি আগামীতে দ্বারস্থ হবেন বলেও সাংবাদিকদের কিন্তু জানিয়েছেন। কি বলছেন তিনি, বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাচ্ছি। ভোট হচ্ছে, প্রথমে 474টাতেই ক্যামেরা অফ ছিল, আমরা দুটো দেওয়ার পরে ওটা সংখ্যাটা 200 নেমে এসেছে। আমরা তো ক্যামেরাও মনিটরিং করছি, কোথায় ক্যামেরা অফ আছে অফ আছে। একইভাবে পটাশপুরেও ভোটারদেরকে কিছু করতে পারছি না, পটাশপুরে কোথাও প্রবলেম নেই। খেজুরি 166 নম্বর বুথ, সেখানে প্রবলেম নেই, ইভিএম এবং ক্যামেরা খারাপ। সব বিজেপি এজেন্ট আছে, মথুরাতে সব বিজেপি এজেন্ট আছে। নইপুর এলাকায় কিছু ভোটারদেরকে ঢুকতে বাধা দিচ্ছিল শাসক দল তৃণমূল। যেখানে লোকজন বেশি আছে একটু করছি, তো মেজর কোনো বিষয় নেই। আমরা ভোর 5টা থেকে প্রায় মনিটরিং করেছি। আমাদের সাংগঠনিক শক্তির থেকেও বেশি এজেন্ট আমরা জিতে ফেলেছি। ইভেন মাইনরিটি বুঝেও বহু মাইনরিটি যুবক ছেলেরা এজেন্ট হিসেবে বসছে, যেটা 21 সালে আমরা পাই। জেলাটা আপনার হাতের তালুর মতো চেনা, জেলাটা আপনার হাতের তালুর মতো চেনা। এখনো পর্যন্ত সকাল থেকে যে এই গোটা এলাকাটাই যেখানে ভোট হচ্ছে হাতের তালু, তো এমন দেখছেন এখন অব্দি যা পরিস্থিতি, এখন অব্দি সমস্ত খবরটা তো আপনার কাছে আসছে। কোন পর্যায়ে वो मुझे जानकारी नहीं, वो गुमनामी होने से मतलब कुछ नहीं है, इन्वेस्टिगेशन होना चाहिए। Mamata Banerjee deliberately allegation that the center has approved the Hajj pilgrims so that a great number of the Hajj pilgrims center has approved the application so that they could not vote in this election. ये आरोप लगाया है ममता ने। इसके कोई आधार ही नहीं। ममता बनर्जी का बात टिप्पणी करना क्या है? कल तो रामकृष्ण विजन को लेकर गलत टिप्पणी कर दी। ओबीसी सर्टिफिकेट को करने के लिए वो कह रहे हैं रिक्रूटमेंट। थैंक यू माइनॉरिटी भाई एपेक्स कोर्ट में जाएंगे। वो कह रहे हैं कि इसको लेकर हाईकोर्ट की जो फैसले है उसको लेकर एपेक्स कोर्ट में जाएंगे, सुप्रीम कोर्ट में जाएंगे। ओबीसी कौन पहुंचाएंगे वो मुझे जानकारी नहीं। वो गुमनामी होने से मतलब कुछ नहीं है, इन्वेस्टिगेशन होना चाहिए। Mamata Banerjee deliberately allegation that the center has approved the Hajj pilgrims so that a great number of the Hajj pilgrims center has approved the application so that they could not vote in this election. ये आरोप लगाया है ममता ने। इसके कोई आधार ही नहीं। ममता बनर्जी का बात टिप्पणी करना क्या है? कल तो रामकृष्ण विजन को लेकर गलत टिप्पणी कर दी। ओबीसी सर्टिफिकेट को करने के लिए वो कह रहे हैं रिक्रूटमेंट। थैंक यू
माइनॉरिटी भाई रहता एपेक्स कोर्ट में जाएंगे वो कह रहे हैं कि इसको लेकर हाईकोर्ट के जो फैसले हैं उसको लेकर एपेक्स कोर्ट में जाएंगे, सुप्रीम कोर्ट में जाएंगे। ओबीसी दाबी আপনারা শুনলেন বাংলার বিরোধী দলনেতার বক্তব্য। ষষ্ঠ দফার ভোটে কি প্রতিক্রিয়া রয়েছে বাংলার বিরোধী দলনেতার, আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছি। এবার একটু শতাংশের দিকে নজর রাখা যাক। ষষ্ঠ দফার যেহেতু ভোট গ্রহণ পর্ব চলছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ লোকসভা কেন্দ্রের পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনে সকাল 11টা পর্যন্ত বাংলায় ভোট পড়েছে 36.88%। তমলুক যেখানে 38.05%, কাথি 38.03%, ঘাটাল 29.21%, ঝাড়গ্রাম 38.28%, মেদিনীপুরে 34.41%, পুরুলিয়ায় 33.16%, বাঁকুড়ায় 35.84%, বিষ্ণুপুরে 37.98%। মোট ভোট দানের হার 36.88%। এবার কিন্তু তৃণমূল নেতৃত্বদের বিভিন্ন বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি, বিজেপি নেতৃত্বদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি। আমি আবারও আলোচনায় আছি বা আমি আবারও রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময়দার কাছে যাচ্ছি। মৃন্ময়দা, আমরা যে আলোচনায় কিছুক্ষণ আগে ছিলাম যে কেনই বা ভোট শতাংশ বা যে ভোটদাতাদের হার তা প্রতিনিয়ত কমছে, তার কি কারণ থাকতে পারে? মানে প্রথমে যেটা মনে হয় যে ধরুন ভোটের যে শতাংশ হারটা সেটা কমার পেছনে অনেক ধরনের কারণই থাকতে পারে। এর জন্য আমি প্রথমে বললাম যে 19 তারিখ যখন ভোটটা ফার্স্ট ফেজে শেষ হলো, তখন সুধীর চৌধুরী প্রথম এটা নিয়ে আলোচনা করেন। তাতে উনি বলেছেন যে রুলিং পার্টির মানে দ্যাট মিনস বিজেপি এবার যে ইস্যুগুলোকে সামনে তুলে ধরার চেষ্টা করেছিল, মূলত রাম মন্দিরের যে ইস্যুটা, সেই ইস্যুটা উনি বলেছেন যে এটা টু লেট, অনেক দেরিতে এই ইস্যুটা আগে আরও যদি ইলেকশনের কাছার আগে 3 বা 4 সপ্তাহ আগে যদি এটা করা হতো রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার বিষয়টা, তাহলে হয়তো এটা ইলেকশনে একটা প্রভাব পড়তো। আরেকটা হচ্ছে মানুষের মানে মোহমুক্তি, মানুষ আর এই ইলেকশনে ভোট লাইনে দাঁড়িয়ে যে ভোট দিতে চান না। হ্যাঁ, এই যে ভোটটা না দেওয়ার প্রতি একটা নিষ্প্রিয় ভাব, হ্যাঁ, এই নিষ্প্রিয় ভাবটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, সাইকোলজি মানে এবার এটাকে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কম ভোট দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষ আর ইন্ডিয়া জোটের যেটা যারা আছেন তাদের প্রতি মানুষ আর আস্থা রাখতে পারছেন না, তার জন্য ভোটের পার্সেন্টেজটা কম পড়েছে। আমাদের যে কোর ভোটার, এই কোর ভোটটা কিন্তু আমাদের ক্ষেত্রে ভোটটা দিয়েছে, সেই ভোটটাই পড়েছে, এটা উনি বলছেন। কিন্তু বিপরীত এটা হচ্ছে যে তারা বলছেন যে সরকারের যদি সফলতার নিরিখে সরকারটাকে দেখা যায়, তাহলে ভোট পার্সেন্টেজটা বা ভোটের যে টার্ন আউটটা অনেক বেশি হতো ওই সময়ের ক্ষেত্রে। কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে ইলেকশন কমিশন আপনার 19 তারিখ ভোট হওয়ার পরে যে টার্ন আউটটা দেয়, মানে ইলেকশন শেষ হওয়ার সাথে সাথে 2 ঘন্টা অন্তর অন্তর তারা দেয়, আর ফাইনাল টার্ন আউটটা কখনো 48 ঘন্টার বেশি কখনো হয়নি। এইবারই হলো 11 দিন পরে, 19 তারিখ আর 30 তারিখ, 26 তারিখ আর 30 তারিখ। এই যে একটা ডিফারেন্সের মধ্যে একটা ব্যাপক একটা সময়ের মধ্যে তারা দিতে গেলেন, হ্যাঁ, এটা একটা প্রশ্ন চিহ্নের মধ্যে থাকলো। দ্বিতীয় যেটা থাকলো যে এই যে আপনার যেটা উনি অ্যাভারেজ যারা ইলেকশন কমিশন দিয়েছিল যে 60%, মোর দেন 60% ভোট পড়েছিল অ্যাভারেজ, কিন্তু দেখা গেল আপনার 30 তারিখে যেটা দিল এটা 66%-এর উপরে আপনার চলে গেল। এই যে 6% ভোট বৃদ্ধি, এটা নিয়ে অপোজিশন অনেক বেশি আতঙ্কিত, তারা এটা নিয়ে অনেক বেশি সন্দেহ প্রকাশ করলেন। তার জন্য তারা ইলেকশন কমিশনের কাছে দেখা করলেন, মেমোরেন্ডাম দিলেন, এবং শেষ পর্যন্ত আপনার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুসারে তারা একজন আপনার যে জানতে চাইলো যে ফর্ম 17C যেটা ইলেকশন এজেন্টের কাছে থাকে, প্রিসাইডিং অফিসার যেটা দেন ভোট শেষ হওয়ার পরে, সেই ফর্মটা যাতে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়। কালকে সেটা ইলেকশন কমিশন আর সুপ্রিম কোর্ট আপনার বললো যে ইলেকশনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের এটা হস্তক্ষেপ করা ঠিক হবে না, আমরা ইলেকশনের পরে সেটা দেখব। তো এই যে কারণগুলো, মানে ধরুন আপনার এটা কিন্তু একটা গ্যারাকল হিসেবেই মনে হয়, কারণ 11 দিন পরে আপনার ইলেকশন কমিশন যে টার্ন আউটটা দিল, সেটাতে 6% ভোট বৃদ্ধি দেখালো, সেটার একটা কিন্তু গ্যারাকল হিসেবে সবাই সামনে চলে এলো যে এই যে ভোট পার্সেন্টেজটা যে কম হলো, মানে মানুষ যে ভোটটা কম দিল,
কিন্তু ইলেকশন কমিশনের মানে ওয়েবসাইটে সেটাকে বাড়িয়ে দেখা হলো। রিয়েল ফ্যাক্টর হচ্ছে মানুষ ভোট দেয়নি, আর ইলেকশন কমিশনের ওয়েবসাইটে সেটাকে আপনার 11 দিন পরে দেখা গেলো ভোটটা বাড়িয়ে দেওয়া আছে। এটা হচ্ছে মূল মানে ডিফারেন্স অফ ওপিনিয়ন। এবার পলিটিক্যালি যে যাই ব্যাখ্যা করুক, মূল ডিফারেন্সের জায়গাটা হচ্ছে এই জায়গায়। যদি এটা 2 বা 3% হতো, এর আগে যতবার ইলেকশন দেখা হচ্ছে ম্যাক্সিমাম 3% বৃদ্ধি হয়েছিল। যাই হোক, আরেকটা যেটা এখানে উনি যেটা বললেন বিরোধী দলনেতা, আসলে ওয়েস্ট বেঙ্গলের যে এবারের নির্বাচনটা, সেই নির্বাচনটা হচ্ছে ধরুন এই যে 8টা সিট ওয়েস্ট বেঙ্গলে আছে, 8টা সিটের মধ্যে 6টা সিটে হচ্ছে উনার মনোনীত ক্যান্ডিডেট, বিজেপিরই কিন্তু ক্যান্ডিডেটটা হচ্ছে উনার সিলেক্টেড, বাঁকুড়া এবং বিষ্ণুপুরটা বাদ দিলে আর কি, এই দুটো ক্যান্ডিডেট বাদ দিলে বাকি 6টা উনারই। এটা হচ্ছে উনার অস্তিত্বের লড়াই, বিরোধী দল নেতার অস্তিত্বের লড়াই কিন্তু এটা। কারণ উনি 2021-এর অ্যাসেম্বলি নির্বাচনের পরে কিন্তু মানে নির্বাচনের আগে উনি জয়েন করেছেন। তো এবার 2019-এর পার্লামেন্ট ইলেকশনে তৃণমূল কি পার্সেন্টেজ ভোট পেয়েছিল, আর শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করার পরে তৃণমূলের কত পার্সেন্ট ভোট কমেছিল? এভারেজ 3% ভোট কমেছিল, এভারেজ 2019 আর 2021 এই দুটার মধ্যে আপনার 3%-এর ডিফারেন্সে ভোট কমেছিল। আর এই দুটো সিট মানে যে দুটো সিটে ওনার যেটা মেদিনীপুরের মধ্যে তমলুক আর কাঁথি, সেটাতে কখনোই কোনো সময় মানে লেফটরা কখনোই শক্তিশালী অবস্থানে ছিল না। এটা কখনো ট্রেডিশনালি কংগ্রেস বা লেফট বিরোধী শক্তির জায়গা ছিল। কিন্তু এখানে উনি বলেছেন যে মেজর কোনো ইনসিডেন্ট কিন্তু এখনো হয়নি, আর তার জন্য উনি লাস্টে কিন্তু ভিক্টির সিম্বলটাও দেখালেন যে এই দুটো সিটে মেদিনীপুরে আমরা কিন্তু জেতার দিকেই আছে। তার জন্য বলতে ইলেকশনে এই ধরনের ঘটনাগুলি কিছু ঘটে থাকে, সেগুলিকে মানে মেইন যে ট্রেন্ড, আমি আগেও বলেছি মেইন ট্রেন্ড হিসেবে সামনে সাধারণভাবে থাকে না আর কি। এবার আমরা নজর রাখবো ঘাটালের দিকে। কেন ঘাটালে কিন্তু এবার স্টার ক্যাম্পেইনার এবং অভিনেতার লড়াই। একদিকে রয়েছে হিরণ, অন্যদিকে রয়েছে জনপ্রিয় অভিনেতা দেব, অর্থাৎ দুই জনপ্রিয় অভিনেতার মধ্যে হচ্ছে লড়াই। হিরণ লড়ছে বিজেপির হয়ে এবং দেব লড়ছে তৃণমূলের হয়ে। সেক্ষেত্রে ঘাটালের দিকে কিন্তু নজর অবশ্যই রাখতে হচ্ছে। হিরণ যে খবর বা হিরণের যে বক্তব্য প্রতিনিয়ত উঠে আসছে, তাতেই কিন্তু তিনি এক প্রকার মেজাজ হারাচ্ছেন। তিনি বারবার বলছেন যে বিজেপির এজেন্টদের বুথ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাই তিনি প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্র ঘুরে দেখছেন। সেন্ট্রাল ফোর্স উনাকে সহযোগিতা করছে না। ঠিক এইভাবেই কিন্তু বিস্ফোরক হতে দেখা গেল হিরণকে। তিনি কি বলছেন শোনাবো। আপনি আমাকে এতক্ষণ আটকাচ্ছিলেন, আপনার কোথায় টিম? সেক্টর টিম কোথায়? আমি এখানে আপনার অফিসাররা কোথায়? কেন বলবো না? এতক্ষণ ধরে 144 ধারা রয়েছে, কেন চমকাবো না? কিসের চমকাচ্ছেন? আমি আপনাকে চমকাইনি। আপনি এত লোক কেন? এত লোক কেন? এত লোক কেন? এত লোক কেন? আমি আসার 8 ঘন্টা পরে, আমি 8 ঘন্টা পরে আপনি আঙুল নামান, আপনি আঙুল নামান, আঙুল নামান, আঙুল নামিয়ে কথা বলবেন, আঙুল নামিয়ে কথা বলবেন। ওসব পুলিশের চমকানি অনেক দেখেছি, ওসব চমকানি অনেক দেখাবেন। যেই চলে এসছি তখন চলে এসছে, এখানে যেই চলে এসছি তখন পিছনে পিছনে চলে এসছে। আপনার এলাকা ঘুরছেন, আপনার টিম কোথায়? আপনার টিম কোথায়? এখানে 144 ধারা এত লোক কেন? এখানে কোথায়? কোথায় আমি লোক নিয়ে ঘুরছি? কোথায় কোথায় আমার লোক? কোথায় আমার লোক? কোথায় আমার লোক? কোথায় লোক? কোথায় আমার লোক? কোথায় আমার লোক? একটু বলুন আমার লোকটা কোথায়? আমার লোক তো মিডিয়া, আমার লোক তো মিডিয়া, আমার লোক তো মিডিয়া। আপনি চমকাচ্ছেন আঙুল তুলে, তখন দেখুন আপনি তো চমকাচ্ছেন আমাকে আঙুল তুলে। আপনি আমাকে 1 ঘন্টা মানে আটকে রেখে দিলেন। আপনি দেখুন আসিফ সানি, আপনি দেখান কোনো ভায়োলেশন করেনি, কোনো ভায়োলেশন করলে আপনি আটকান আমাকে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে এটাই করছে। হারমাত বাহিনীকে পুলিশ চলে এসে এবারে আমি চলে যাবো এখান থেকে, হারমাত বাহিনীকে বলবে যাও বুথটা আটকে দাও, জাম করে। ইরন এখানে যারা উপস্থিত তারা বলছে আপনি এসছেন বলে অশান্তি হচ্ছে। তারা কারা? তারা তৃণমূলের হারমাত বাহিনী। আপনি এলেন, তারা हम लोग जा रहे थे, थाना का ओसी हमको रोक दिया, बोला कि आपके साथ ज्यादा गाड़ी है, इतना मीडिया क्यों जाएंगे, हम जाने नहीं देंगे। रोक दिया यहाँ पे, 1 घंटा रोक दिया यहाँ पे।
और पूरे रात भर इन लोगों ने ये मचाया, हमारे घर घर में जाके बम फेंका, घर घर में तोड़ के आया, हमारे कार्यकर्ता को मारे पूरे रात। हम तो पूरा रात यहीं पे थे, सारे रात हम यहीं पे घूम रहे थे और हमारे पोलिंग एजेंट को घर घर से निकाल के उनको बाहर कर दिया। आज मैं सुबह जाके एक एक पोलिंग एजेंट को घर से निकाल के उनको बैठा रहा हूं, उनको लग गया सारे पोलिंग एजेंट बैठ जाएगा तो हिरन बहुत ज्यादा मार्जिन से जीत जाएंगे, तो इसलिए मेरा 1 घंटा यहाँ पे टाइम वेस्ट कर दिया। আপনার क्या लग रहा है ये করছে হিরণ চট্টোপাধ্যায় সেই ঘটনা যে আপনি যে বিষয়টা বলছিলেন যে ম্যাচ ফিক্সিং হয়ে গেছে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, তৃণমূল কংগ্রেস তারা তিনজনে মিলে একসঙ্গে প্ল্যানিং করেছে কিভাবে হিরণকে হারাতে হবে, কিভাবে বিজেপিকে হারাতে হবে। কিন্তু আমি এখনো বলছি, আপনারা বিশ্বাস করবেন 4 তারিখ আপনারা রেজাল্ট দেখবেন, মানুষ ভোট দিয়ে বিজেপিকে জেতাবে, মোদিজিকে জেতাবে, এটা মোদিজির ভোট। বিজেপি বারবার ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী দাবি করে এবং সেক্ষেত্রে আপনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বলে এরকম কিছু তো হয় না। কালকে সে আপনার সিআরপিএফ এর কি অফিসার জানি না, স্ট্যানজিন সাকিয়া, তিনি আমাকে ফোন করে ধমকি দিয়েছেন, তিনি মেসেজ করে অসভ্য ভাষায় আমাকে গালাগাল দিয়েছেন। কি বুঝতে পারছেন তিনি বলেছেন যে কালকে তিনি আমাকে ভোট করতে দেবেন না। আপনি কি এবার এরপরে আপনি কি বলবেন বলুন? কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এখানে কি বুঝতে পারছেন তাহলে কোন পুরোপুরি ম্যাচ ফিক্সড, দে আর বিন সোল্ড আউট টু তৃণমূল কংগ্রেস, টু দ্য পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। পুলিশের তো কাজই আটকানো, সারা রাত ধরে কালকে বম্বিং করেছে, ঘরে ঘরে গেছে, পোলিং এজেন্টকে ঘর থেকে বার করে নিয়ে গেছে, আজকে সকাল থেকে পোলিং এজেন্টকে আজ 7টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণ পর্ব চলছে। সেক্ষেত্রে প্রায় 58টি আসনে ভোট গ্রহণ পর্ব চলছে, যেখানে 889 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছে। সেদিকে যদি একটু নজর রাখতে হয় যে কোন কোন রাজ্যে কয়টি আসনে ভোট গ্রহণ পর্ব চলছে, সেক্ষেত্রে বাংলায় 8টি, বিহারে 8টি, হরিয়ানায় 10টি, ঝাড়খণ্ডে 4টি, উড়িষ্যায় 6টি, উত্তরপ্রদেশে 14টি, দিল্লিতে 7টি, কাশ্মীরের 1টিতে, অর্থাৎ কাশ্মীরের অনন্তনাগে কিন্তু আজ ভোট গ্রহণ পর্ব চলছে। যে কাশ্মীরের অনন্তনাগ প্রায় প্রত্যেকেরই যেন এক প্রকার একটা স্পর্শকাতর জায়গা, সেই জায়গাতেও আজ ভোট গ্রহণ পর্ব চলছে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি যে কাশ্মীরের মতো জায়গাতে আজ শান্তি শৃঙ্খলার সহিত ভোট গ্রহণ পর্ব চলছে। একেবারে শান্তিতে ভোট গ্রহণ পর্ব কিন্তু এবার কাশ্মীরে সম্পন্ন হচ্ছে, যে জায়গায় বাংলা সহ একাধিক জায়গা থেকে বিক্ষিপ্ত ছবি উঠে আসছে। বিশেষ করে গোবলের দিকে যদি নজর রাখতে হয়, প্রথমে বলতে হয় উত্তরপ্রদেশ। যোগী আদিত্যনাথের যে রাজ্য উত্তরপ্রদেশ, সেখানে আছে 14টি আসনে ভোট গ্রহণ পর্ব চলছে, যেখানে বিজেপির প্রধান ইস্যু হচ্ছে রাম মন্দির। অন্যদিকে বিরোধীরা বলছে যে ধর্ম নিয়ে উত্তরপ্রদেশের জনতা ভোট দেবেন না বিজেপিকে। বিহারের কথা যদি বলতে হয়, নীতিশ কুমার, পোর খাওয়া একজন রাজনীতিবিদ নীতিশ কুমার, তিনি কিন্তু এবার বিজেপির সাথে জোটে লড়াই করছেন। অর্থাৎ প্রত্যেকটি রাজ্যে কিন্তু আজ উল্লেখযোগ্যভাবে ভোট গ্রহণ পর্ব চলছে। সেক্ষেত্রে গোটা দেশের পরিস্থিতি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই মৃন্ময়দার কাছে যাচ্ছি। মৃন্ময়দা, বিজেপির একটা স্লোগান ছিল আপকি বার 400 পার, ভোট গ্রহণ পর্ব চলছে, কি মনে হয় বিজেপি কি আদতে আপকি বার 400 পার করতে পারবে নাকি এর আগেই থেমে যাবে? তোমার কি বক্তব্য? না, এটা তো আমার বক্তব্য তো বিষয় হয় না। মানে যারা এসব নিয়ে অনেক সর্বভারতীয় ক্ষেত্রে চর্চা করে, সিএসডিএস, সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন, তার যে হেড সঞ্জয় কুমার, উনি বলেছেন 400 পারটা নিয়ে আলোচনার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে 272 নিয়ে। মানে মেজরিটি পাবেন কিনা সেটা হচ্ছে আলোচনার ব্যাপার, এটা সরকারি প্রতিষ্ঠান, তাদের ব্যাপার। বোম্বে সাট্টা বাজার 5 দফা শেষ হওয়ার পরেই তারা যে রিপোর্টটা দিল, সেটাতে রিপোর্টটাতে বিলো 200 দিয়েছে, 195টা দিয়েছে। আপনি দেখুন নির্মলা সীতারামনের হাজবেন্ড, হ্যাঁ, বিজেপির একসময়ের অন্ধ্রপ্রদেশের স্পোক্স পারসন ছিলেন, এমিনেন্ট অর্থনীতিবিদ, উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে তাদের পক্ষে 400 পার তো সম্ভব না, 200 পার করে কিনা, মানে এনডিএ জোট যদি যায় 220-30-এর মধ্যে যেতে পারে। তাহলে হচ্ছে এটা হচ্ছে ঘটনা। এবার আপনি দেখুন, যেটা যে দেখা যাচ্ছে যে যারা ছোট করে তো যারা আপনার দেখবেন ইলেকশনটা অ্যানালাইসিস করে, দুজন, এর মধ্যে প্রশান্ত কিশোর এবং যোগেন্দ্র যাদব। প্রশান্ত কিশোরও এটা স্বীকার করেছে যে আপনার রাজস্থান থেকে শুরু করে কর্ণাটক পর্যন্ত যে তাদের যে বেল্টটা, মানে পশ্চিমাঞ্চল ইনক্লুডিং কর্ণাটক, সেই জায়গাতে বিজেপির আসন কমার চান্স আছে, এটা বলেছেন। আবার মানে এই যে পূর্বাঞ্চল সহ আপনার যে উড়িষ্যা, অন্ধ্র, এইসব যে জায়গাটা আছে, সেই জায়গাতে তাদের মিনিমাম সিট বাড়ার সম্ভাবনা আছে।
যোগেন্দ্র যাদব দেখিয়ে দিয়েছেন যে 15টা যদি লোকসান হয়, মানে অন্ধ্র এবং উড়িষ্যাতে যদি লাভ হয়, কর্ণাটকে এসে সেটা পড়ে যাবে। সেদিক থেকে বলছি এটা হচ্ছে র্যাঙ্কস এন্ড ফাইলকে ধরে রাখার জন্য, ইলেকশনে যাতে তারা উৎসাহের সাথে নামতে পারে তার জন্য আমি জোহর বাবুর কাছে যাচ্ছি, আপনি কিভাবে দেখছেন আপকি বার 400 পার এই স্লোগানটা কতটা কার্যকর হচ্ছে আগামীতে? নিশ্চয়ই 400 এবার মোদি এবার 400 পার সেই স্লোগানটা জনগণ অবশ্যই সেটা গ্রহণ করবে। কেন করবে? মানে বিগত 10 বছরে যে সমস্ত উনি মানে প্রজেক্ট করে এসছেন সাকসেসফুলি, এবং সেই নিরিখে এবং যে কয়েকটা ফেজে আমরা ইলেকশন দেখেছি, সেখানে জনগণ যদি মানে মোদিজির সঙ্গে থাকেন, সেখানে কেন 400 পার হবে না? কারণ বিগত যে সমস্ত ইলেকশনগুলো আমরা দেখেছি 14 সালেও এবং 19 সালে, এবং যেখানে 350 এসছে, এবং মোদিজি এখন যে সমস্ত যে কাজগুলি করে এসছেন এবং মোদিজির তার যে গ্যারান্টি, সেটা ভারতবর্ষে যে জনগণ যদি ওনার সাথে থাকে, তাহলে কেন 400 পার সেটা আশা করা যাবে না। কারণ কি, যে প্রশান্ত যে কিশোর মানে উনি নিজেই বিশ্লেষণ করেছেন যে এবারও উনি মানে মেজরিটি নিয়ে উনি মানে পার্লামেন্টে আসছেন, এবং সে মার্কিন যে বিশেষজ্ঞ ওনার মতো উনিও বলেছেন যে 315 থেকে তার বেশি সংখ্যা নিয়ে বিজেপি আবার আসছে। তো কাজেই সেটা এই যে স্লোগান মোদি যে আবার 400 পার, সেটা অবশ্যই আশা করা যেতে পারে। একদমই। আমি দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমাদের সাথে মৃন্ময় চক্রবর্তী এবং জওহরলাল সরকার দুজনই ছিলেন। বিস্তারিত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, তাই অসংখ্য ধন্যবাদ পুনরায় আপনাদের আমাকে সময় দেওয়ার জন্য এবং সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে বিশ্লেষণ করানোর জন্য। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।